গেলে তো গেলেই, থাকো না আমার সাথে একটু। কতদিন তোমার সাথে ভালোভাবে কথা হয় না। মনে আছে সেই বট গাছটার কথা? কথার চোখের সামনে যেন পুরো দিনের স্মৃতিগুলো জলজল করে উঠল। কথা মৃদুস্বরে বলল। হুম। ইভান আকাশের দিকে মুখ করে বলল, কতদিন আর এভাবে অভিমান করে থাকবে? সারা জীবন। সারা জীবন কথাটা শুনেই ইভানের কলিজাটা ছ্যাদ করে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, তখন সাব্বির যা বললো সেটা করলেও তোমার অভিমান ভাঙবে না? ইভানের প্রশ্নে কথা অপ্রস্তুত হয়ে পড়ল। এর কি উত্তর দিবে কথা? এইসব প্রশ্ন করতে হয় নাকি? এখান থেকে যে চলে যাবে তাও পারছে না। ইভান হাতটা ধরে রেখেছে। কথা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর চোখে তাকিয়ে দেখছে ইভান ওর দিকে তাকিয়েই ঠোঁট কামড়ে হাসছে। হঠাৎ ইভান কথার একদম কাছে এসে কথাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইভানের এহেন কাণ্ডে কথার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হার্টবিট অসম্ভব গতিতে বেড়ে গেছে। তখন সাব্বির শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাওয়ার কথা বলেছিল। ইভান কি এখন তেমন কিছুই করবে? শক্ত করে জড়িয়ে তো ধরেছে, এখন শুধু চুমু খাওয়াটা বাকি। ভাবতেই কথার নার্ভাস লাগছে। এটাই ওর প্রথম ঠোঁটে চুমু। এর আগে অবশ্য ইভান রাগের বশে হঠাৎই ওকে চুমু দিয়েছিল। সেটাকে চুমু বলা যায় না, সেটা সাংঘাতিক কামড় ছিল। লজ্জায় কথার মাথা নুয়ে যাচ্ছে। তাহলে বাকি কাজটা সেরে ফেলি। কথা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। ইভান এক পা দুপা করে কথার দিকে এগোচ্ছে। ইভান কথার দিকে যতটা এগোচ্ছে কথার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে ইভান কথার একদম কাছে অবস্থিত, এতটা কাছে যে একজন আরেকজনের হার্টবিট শুনতে পাচ্ছে। ইভান কথার গালে হাত রাখতে যাবে, এমন সময় রাফিয়া বলতে বলতে আসছে, কথু, তুই এখানে? আর আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি। রাফিয়ার কণ্ঠস্বর শুনে ইভান ছিটকে কথার এক হাত দূরে সরে গেল। এদিকে ভয়ে কথার প্রাণ যায় যায়। ইভান যে কথার এতটা কাছে ছিল রাফিয়া দেখে ফেলেনি তো? কথার জীবন সম্পর্কে রাফিয়া সবটাই জানে। যদি খুনাক্ষরেও টের পায় এই ইভানই সেই, তাহলে নির্ঘাত এই কথা কবিরকে বলবে, তাহলেই সব শেষ। আরে স্যার, আপনিও এখানে? এই নেটওয়ার্ক পাচ্ছিলাম না তো, তাই নেটওয়ার্কের জন্য একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম আর কি। ও আচ্ছা, কথা চল, ওখানে সবাই আড্ডা দিচ্ছে। রাফিয়ার কথা শুনে কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে রাফিয়া ইভানকে দেখেনি। দেখলে কি কেলেঙ্কারিটাই না হতো এখন। দেখতে দেখতে ট্যুর শেষ, সবাই বাড়িতে ফিরে এসেছে। ট্যুরে বসে আর ইভান ততটা সুবিধা করতে পারেনি, কারণ কথাই ওকে এড়িয়ে চলেছে। যখন ইভানের সাথে দেখা হয়েছে কথার সাথে কেউ না কেউ ছিল, তাই ইভানও কথার সাথে কথা বলতে পারেনি। কথা এগুলো সব ইচ্ছে করেই করেছে, কারণ ও চায়নি রাফিয়া বা কেউ ইভানকে আর কথাকে একসাথে দেখে ফেলুক। ট্যুর থেকে ফিরে কথা দুদিন ভার্সিটিতে যাচ্ছে না, শরীরটা ভালো না ওর। ওখানে ঝর্ণার পানিতে গোসল করেছে, ঠান্ডা লেগেছে। কথার অসুস্থতার খবর পেয়ে রাফিয়া ও আজ ওদের বাড়িতে এসেছে। রাফিয়ার আসার অবশ্য আর একটা কারণ আছে, কবির। অনেকদিন ওর আর কবিরের দেখা হয় না। সেই কবে থেকে কবিরকে এক পলক দেখার জন্য ওর মনটা উতলা হয়ে আছে, কিন্তু কবিরের তো কোনো পাত্তা নেই। এদিকে কথাকে দেখার জন্য ইভান উতলা হয়ে আছে। ট্যুরেও তেমন সুবিধা করতে পারেনি, আর এখন কলেজেও আসছে না। ইভানের মনটা বড্ড ছটফট করছে কথাকে একটা বার দেখার জন্য। প্রথম দিন কলেজে আসেনি ভেবেছিল ট্যুর থেকে এসেছে, হয়তো ক্লান্ত তাই আসেনি, কিন্তু এরপর কেন এলো না? কথার আবার কিছু হলো না তো? ইভান আর কথাকে কল না করে থাকতে পারলো না, এবার কলটা করেই বসলো। কথা আর রাফিয়া আড্ডা দিচ্ছিল, এর মধ্যে বাস খাই গলায় কথার ফোনটা বেজে উঠল। মোবাইলটা রাফিয়ার দিকটায় রাখা ছিল। কথা বিরক্ত হয়ে বলল, দেখ তো কে কল করেছে। রাফিয়া ফোনটা হাতে নিয়ে বলল, আননোন নাম্বার। রেখে দে, সেই ট্যুর থেকে ফেরার পর একটা ছেলে বারবার ফোন করে বিরক্ত করছে। দাঁড়া, ব্যাটাকে মজা দেখাচ্ছি। বলেই কলটা রিসিভ করে বাস খাই গলায় বলে উঠল, এই বেটা, কে তুই? বারবার কল করে একটা মেয়েকে বিরক্ত করছিস, লজ্জা করে না তোর? ঘরে কি মা বোন নেই? ইভান কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা চেক করলো। না, নাম্বার তো ঠিকই আছে। এই নাম্বার এর আগেও কল দিয়ে তো কথার সাথেই কথা বলেছে, কিন্তু আজ কণ্ঠটাও তো কথার মতো লাগছে না। তাহলে কে এটা? ইভান আবার ফোনটা কানের কাছে নিয়ে বলল, কথা আছে? কথাকে দিয়ে কাছি, আমাকে বলুন। না, ওর কাছেই দিন, ওর সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। না, দেয়া যাবে না, ও এখন সাজগোজে ব্যস্ত। ইভান অবাক হয়ে বলল, সাজগোজ মানে? সাজগোজ কেন করছে? কোথাও যাচ্ছে বা কোনো অনুষ্ঠান? অনুষ্ঠান তো বটেই, আজ ওর বিয়ে। আজ যদি সাজগোজ না করে তাহলে হয় বলুন? একটু পরে ওকে বিয়ের পিড়িতে বসতে হবে যে। আবার বিরক্ত করলে একদম পুলিশে দেব।
কথার হবু স্বামী একজন পুলিশ, ইউনো। বলে কেটে দিল। কি সব বললি? আমার আবার বিয়ে কবে? চুপ কর, দেখবি এরপর আর তোকে বিরক্ত করবে না। ব্যাস এতটুকুই দরকার ছিল ইভানকে খেপাতে। আগে থেকেই কথার কলেজে না আসা নিয়ে ছটফট করছিল, এখন আবার কি শুনলো কথার বিয়ে। কথার বিয়ে মানে ওর বউয়ের বিয়ে। ভাবতেই গায়ের রক্ত টকবক করে উঠছে ইভানের। ওর বিয়ে করা একমাত্র বউকে নাকি আবার বিয়ে দেওয়া হচ্ছে। কি করবে ও এখন? চিন্তায় চিন্তায় দম আটকে আসছে। না না, ওকে কিছু করতেই হবে। কথাকে ছাড়াও কিছুতেই থাকতে পারবে না। বিয়ে বিয়ে করার খুব শখ, তাই না? করাচ্ছি বিয়ে আমি, আসছি আমি। ফাজিল মেয়ে, স্বামী থাকতে সে নাকি আবার ড্যাং ড্যাং করতে করতে একটু পর বিয়ের পিড়িতে বসবে। অনেক সময় দিয়েছি তোমাকে নিজেকে মানানোর, আমাকে বোঝার। এতদিন যেটা ভালো ভালো করতে চেয়েছি, এবার দরকার হয় সেটা জোর করে করব। বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ইভান। ট্যুর থেকে ফেরার পর থেকে একটা ছেলে বারবার কথাকে কল করে বিরক্ত করছিল, আর ইভানের নাম্বারটাও কথার মোবাইলে সেভ করা ছিল না। কারণ ইভানের কাছে কথার নাম্বার থাকলেও 2-1 দিন ছাড়া কথাকে কল করেনি। আর সেখান থেকেই এত কিছু। ড্রয়িং রুমে সোফার উপর বসেছিল কাদের সাহেব আর কবির। কবির একটু আগেই দুপুরে খাওয়ার উদ্দেশ্যে বাড়িতে এসেছে। মেইন দরজাটা খোলাই ছিল। হঠাৎ কারো আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। শুনে দুজনেই দরজার দিকে ফিরে তাকালো। দরজার সামনে দাঁড়ালো ব্যক্তিকে দেখে চিনতে একটু সময় লাগলো দুজনেরই। এত সহজে চিনবেই বা কিভাবে, এত বছর পর দেখছে। তখনকার ইভান আর এখনকার ইভানের অনেক পার্থক্য। তখনকার ইভানের দাড়ি ছিল না, এখনকার ইভানের চাপ দাড়ি। আগের থেকে ফর্সা হয়েছে, জিম করা বডি, যেটা আগে ছিল না। ইভান বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বলল, জামাই এখনো জীবিত থাকতে মেয়ের আবার নাকি বিয়ে দিচ্ছেন শ্বশুর মশাই? এটা কিন্তু ঠিক না। এত বছর পর ইভানকে হঠাৎ নিজেদের চোখের সামনে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল কাদের সাহেব আর কবির। কিন্তু ইভানের শেষ কথায় দুজনেরই ঘোর কাটলো। ইভানকে দেখে কবিরের রাগটা যেন তরতর করে মাথায় চড়ে গেল। এমনিই কবিরের রাগ সবসময় নাকের ডগায় থাকে। কবির ইভানের কলার চেপে ধরল। দুজনের উচ্চতাও সমান সমান। এত দিন পর কেন এসেছিস? একবার আমার বোনের জীবনটা নষ্ট করে হয়নি, আবার এসেছিস? এগুলো কেমন ধরনের ব্যবহার শালাবাবু? এতদিন পর মেয়ের জামাই বাড়িতে এসেছে, কোথায় একটু খাতির যত্ন করবে তা নয়, এইসব কি? কবির ইভানের গালে সজোরে একটা ঘুষি দিয়ে বলল, এই তো খাতির যত্ন করছি, একেবারে জামাই আদর করব। ঘুষির টালমাটালটা সামলাতে না পেরে ইভান ছিটকে নিচে পড়ল। ঠোঁট কেটে রক্ত পড়ছে। ইভান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের রক্ত মুছে দাঁড়ালো। কবির আবার এগিয়ে গেল ইভানের দিকে। আহ, কি হচ্ছে? তা কি করবি? এগুলো কেমন ব্যবহার? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? কিন্তু বাবা। কেন কিন্তু নয়, বসো এখানে। ইভানের দিকে তাকিয়ে বলল। ইভান বাধ্য ছেলের মতো সামনের সোফায় বসে পড়ল। এতক্ষণ চিৎকার চেঁচামেচি শুনে রিজিয়া বেগম, কথা আর রাফিয়াও চলে এসেছে। রাফিয়া যখন জানতে পারলো ইভান সে এক প্রকার মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। কথাও সবটা শুনে দ্রুত মোবাইলটা চেক করলো। চেক করে দেখে তখনকার নাম্বারটা ইভানের। কথা রাগে কটমাট করে রাফিয়ার দিকে তাকালো। আমার দিকে ওভাবে শাকচুন্নির মতো তাকিয়ে আছিস কেন? আমি কি জানতাম নাকি কিছু? তুই তো বলি ট্যুর থেকে ফেরার পর থেকে ছেলেটা তোকে বিরক্ত করছে। সে তো আমি নাম্বার না দেখে বলেছি। আর বিরক্ত করে বললেই তোকে ওভাবে কথা বলতে হবে নাকি? বারে, যার জন্য করি চুরি সেই বলে চোর। সোফায় বসে আছে কবির আর কাদের সাহেব, আর সামনে অপরাধীর ন্যায় বসে আছে ইভান। কাদের সাহেব বরাবরই ঠান্ডা মাথার মানুষ। সে সব কাজ বুঝি শুনে ঠান্ডা মাথায় সলভ করে। হ্যাঁ, কি বলো? বলেছিলে এখন বলো। আর বারবার জামাই বলছিলে, কিসের জামাই? আমার জানার মতে কথার সাথে তোমার 7 বছর আগেই ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের পরও তুমি কিসের ভিত্তিতে নিজেকে এবারের জামাই হিসাবে দাবি করো? কথার আর আমার কখনো ডিভোর্স হয়নি। ইভানের মুখে ডিভোর্স হয়নি কথাটা যেন ওখানে বজ্রপাতের ন্যায় বেজে উঠল, বিশেষ করে রাফিয়ার কানে। রাফিয়া বিস্ফোরিত দৃষ্টি নিয়ে কথার দিকে তাকালো। কথা রাফিয়ার মাথায় একটা চড় মেরে বলল, আমার দিকে না তাকিয়ে ওদিকে তাকা। নাটক হচ্ছে এখানে। ডিভোর্সের এতদিন পর এসে এখানে নতুন খবর দেওয়া হচ্ছে যে ডিভোর্স হয়নি। বাহ বাহ বাহ। ডিভোর্স পেপারে শুধু কথাই সই করেছিল, আমি কোনো সই করিনি। তাছাড়া আমাদের ডিভোর্সের শুনানির জন্য কোর্টে যে কয়দিনই তারিখ দিয়েছিল, তার মধ্যে কোনো তারিখেই আমাদের দুজনে কেউই কোর্টে উপস্থিত হয়নি। তাই কোর্ট অনেক আগেই আমাদের ডিভোর্স স্থগিত করে দিয়েছিল, আর আমাদের ডিভোর্সও হয়নি। কথা আইনত এখনো আমার স্ত্রী। আমি মানি না। এসবের প্রমাণ কি?
ইভান সাথে করে সব প্রমাণ নিয়ে এসেছিল। এখানে এসে যদি পাত্রপক্ষকে দেখাবে বলে, কিন্তু এখানে এসে দেখে তেমন কিছুই না। বিয়ে তো দূরে থাক, এ বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল বলেই মনে হচ্ছে না। সব প্রমাণ দেখে চমকে উঠল কাদের সাহেব। এখন আমাদের কি করতে হবে? তুমি এখানে কেন এসেছো? আমার বউকে নিতে এসেছি। আমার বউকে আমাকে দিয়ে দিন, চলে যাব। মগের মুল্লুক নাকি? বললি আর কথাকে তোর সাথে দিয়ে দিব? কবির, চুপ করো। দেখছো না আমি কথা বলছি? তারপর ইভানের দিকে তাকিয়ে বলল, তুমি ভাবলে কি করে তোমার সাথে আমি আমার মেয়েকে যেতে দেব? সে আপনি না যেতে দিলেও আজ নিয়েই যাব। বউ আমার বাড়ি নিয়ে যাব। দরকার হলে পুলিশ ডাকবো, কোর্টে যাব। তারপরও যদি বউ আমার সাথে না যায় তাহলে তুলে নিয়ে যাব। ইভানের সোজাসাপটা জবাব। কথা হাঁ করে তাকিয়ে আছে ইভানের দিকে। কাদের সাহেবের সামনে এভাবে বলছে, একটু লজ্জাও করছে না নাকি? রাফিয়ার দিকে তাকিয়ে দেখে রাফিয়া ঠোঁট চেপে হাসছে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না না শ্বশুর মশাই, ভয় কেন দেখাবো? যেটা করবো সেটাই বললাম আপনাকে। আমি আমার বউকে আর এখানে রাখবো না। তারপর কখন আবার আমার বউকে আবার বিয়ে দিয়ে দিবেন? আমি কোনো রিস্ক নিতে চাই না। এত কিছুর পরও আমি আমার মেয়েকে তোমার সাথে যেতে দেব না। কই, আমার মেয়েকে যখন সমাজ নষ্ট উপাধি দিয়েছিল, আমার মেয়েকে এই সমাজ পদে পদে অপমানিত করে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? একটা বারও কি তখন আমার মেয়ের খবর নাওনি? আমি বাবা হয়ে আবার আমার মেয়েকে অতীতের মতো একটা ভয়ঙ্কর দিকে ঠেলে দিতে পারি না। আগে ডিভোর্স হয়নি তো কি হয়েছে? আবার নতুন করে তোমাদের ডিভোর্স হবে। ডিভোর্সের কথা শুনে কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল ইভানের। ও কথাকে ডিভোর্স দিবে? অসম্ভব। যেখানে কথাকে ছাড়া, যেখানে ও এক মুহূর্ত বাঁচতে পারবে না, সেখানেও কথাকে ডিভোর্স দিবে? ভাবতেই কলিজার মধ্যে চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। আমি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। তারপর না হয় যা সিদ্ধান্ত নেয়ার নেবেন। কাদের সাহেব একটু সময় ভেবে বলল। ঠিক আছে, চলো। বলে দুজন একটা রুমের মধ্যে ঢুকে গেল। 30 মিনিট হয়ে গেছে প্রায়, এখনো রুম থেকে বের হয়নি ইভান বা কাদের সাহেব। রুমের বাইরে লাগাতার পায়চারি করছে কবির। ওকে দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। ওর একটু দূরেই চিন্তায় লাগাতার দাঁত দিয়ে নখ কাটছে রাফিয়া, আর তার পাশে চিন্তায় হাত কসলাচ্ছে কথা। রাফিয়া দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, ভেতরে এত কি কথা হচ্ছে বলতো? কথা ভুরু কুচকে বলল, তুই যেখানে আমিও সেখানে। তুই না জানলে আমি কিভাবে জানবো ভেতরে কি কথা হচ্ছে? রাফিয়ার কিছু বলতে যাবে, এর মধ্যে খট করে দরজা খোলার আওয়াজ হলো। দরজা খোলার আওয়াজ হতে সবাই সোজা হয়ে দাঁড়ালো। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো কাদের সাহেব, আর তার পিছু পিছু মাথা নিচু করে ইভান। তবে কি ইভানের সাথে কথাকে যেতে দিবে না? কথা অসহায় ভাবে ওর বাবার দিকে তাকিয়ে আছে। ইভানকে তো ও কম ফিরিয়ে দিল না, কিন্তু ইভানকেও ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। যেদিন ও শুনেছিল ওর আর ইভানের ডিভোর্স হয়নি, সেদিন নিজের অভিমানের কাছে হার মেনে ইভানকে ফিরিয়ে দিলেও মনে মনে খুব খুশি হয়েছিল। এতদিনও ফিরিয়ে দিয়েছে, কিন্তু আজ ফিরিয়ে দিলে হয়তো বড় কিছু হয়ে যাবে, যদি সত্যি সত্যি ওর বাবা ওদের আবার ডিভোর্স করিয়ে দেয়। তাছাড়া কবিরও এখন ইভানের কথা জেনে গেছে, তাই হয়তো আগের থেকে এখন একটু বেশি চোখে চোখে রাখবে কথাকে। এদিকে ইভানের এই কয়েকদিনের ব্যবহারে ইভানের প্রতি কথা মেয়ে আর দুর্বলও হয়ে পড়েছে। আবার নতুন করে ভালোবেসে ফেলেছে ইভানকে। এখন ইভানের সাথে যাওয়ার ইচ্ছে থাকলেও বাবার সামনে বলতে পারছে না। কথা, যাও, ব্যাগ গুছিয়ে নাও। তুমি ইভানের সাথে যাচ্ছ। কাদের সাহেবের কথা শুনে চমকে উঠে সবাই তার দিকে তাকালো। কথা এবং ইভানের চোখ চকচক করে উঠল। কি বলছো বাবা? তুমি এই ছেলেটার সাথে আমাদের কথাকে যেতে দিবে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কি হলো কথা, দাঁড়িয়ে আছো কেন? গিয়ে ব্যাগ গোছাও। তারপর কবিরের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি পরে সব খুলে বলবো। আপাতত আমার সিদ্ধান্তের উপর আস্থা রাখো। আমি অবশ্যই আমার সন্তানদের খারাপ চাইবো না। কবির আর কিছু না বলে রাগে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কথা ব্যাগ গুছিয়ে বাড়ির সবাইকে বিদায় দিয়ে ইভানের সাথে চলে এসেছে। যাওয়ার সময় রিজিয়া বেগম আর রাফিয়াকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে। কেঁদে কেটে নাক মুখ ফুলে গেছে। ইভান অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইভান যত সান্ত্বনা দিচ্ছিল কথার কান্নার গতিও তত বেড়ে যাচ্ছিল। তাই আর সান্ত্বনা না দিয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। বাসার দরজার সামনে কথাকে দাঁড় করিয়ে রেখে প্রায় 10 মিনিট আগে ভিতরে গেছে ইভান। পই পই করে কথাকে বলে গেছে সে যেন কিছুতেই ভিতরে না যায়। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এখন বিরক্ত লাগছে কথার, কিন্তু কিছু করার নেই। প্রায় 20 মিনিট পর হাতে একটা বরণ ডালা নিয়ে হাসি হাসি মুখ করে দরজার সামনে এলো ইভান।
দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না? আসলে ইউটিউব দেখে এইসব করতে একটু সময় লেগে গেছে। হুম। কথার চোখের কোণে পানি চিকচিক করছে। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। এত ঝড়ঝাপটার পরও আজ কথা ইভানের। আর ইভানের ভালোবাসা সে তো পরিমাপ করার মতো না। সেটা কথায় এতদিনে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। এত সুখ আর ভালোবাসা ও কথার কপালে ছিল, এটা ভেবেই প্রশান্তিতে হৃদয় ভরে যাচ্ছে কথার। দুঃখের পরে সুখ আসবেই, এটা আজ কথা মনে প্রাণে বিশ্বাস করে। বরণ শেষে কথার হাত ধরে কথাকে আস্তে আস্তে ভেতরে নিয়ে গেল ইভান। বাসার ভিতরে গিয়ে অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছে কথা। বাসাটা সম্পূর্ণ কথার পছন্দের মতো সাজানো হয়েছে। মনে হচ্ছে কথা নিজে দাঁড়িয়ে থেকে যেন এই বাড়ির প্রতিটা কোণা কোণা সাজানো হয়েছে। ইভান এক হাতে কথার হাত ধরে আর অন্য হাতে লাগেজ নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে আরেক দফা অবাক কথা। রুমের মধ্যে কথা আর ইভানের একসাথে অনেক আগে একটা ছবি বড় করে বাঁধানো, আর দেওয়ালের চারপাশে আরো ওদের দুজনের ছোট ছোট অনেক ছবি বাঁধানো।